আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি অনেকদিন পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুক লাইভে আসলাম। অনেকদিন ধরেই লাইভ করা হয়নি, তাই আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভে সংযুক্ত হলাম। সেটা হলো যে আমার এই পেজ থেকে প্রতিদিন শ্রম আইনের একটি করে ধারা ভিডিওর মাধ্যমে পোস্ট করা হয়। আসলে খুব বেশি বিস্তারিত সেই ধারাগুলোতে আলোচনা করা সম্ভব হয় না, কারণ যেহেতু আইনের ধারা, সেহেতু আইনের ধারাগুলোর সময় বাড়তি কোনো কথা না বলাই শ্রেয় মনে করি। গত কয়েকদিন আগে আমি ধারা 243, 44, 45 এগুলো ছেড়েছিলাম। তখন এই বিষয়গুলো, ধারাগুলো পড়ার সময়, বোঝার সময় বিষয়গুলো আমার মাথায় এসেছে, কিন্তু চরম ব্যস্ততার কারণে যেই দিন ওই ধারাগুলো বলা হয়েছে, ধারার ভিডিওগুলো দেওয়া হয়েছে, ঠিক সেই দিনই এই লাইভটি করা প্রয়োজন ছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে সেটা করা সম্ভব হয়নি। তাই আজকে একটু সুযোগ হওয়ার কারণে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হলো, শ্রম আইনের ধারা 243-এ স্পষ্ট করা আছে যে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল হবে এবং সে কল্যাণ তহবিলের ব্যবহার কিভাবে হবে। স্পষ্ট করা আছে, কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ এই অধ্যায়ের বিধানাবলী প্রতিপালন সাপেক্ষে ট্রাস্টি বোর্ড যেভাবে স্থির করবে সেইভাবে এবং সেই উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এবং বোর্ড তৎসম্পর্কে সরকারকে অবহিত করবে। আমি আরো একটু যদি ক্লিয়ার করে বলতে চাই, সেটা হলো যে শ্রম আইনের ধারা 243, কল্যাণ তহবিলের ব্যবহার, কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ এই অধ্যায়ের বিধানাবলী প্রতিপালন সাপেক্ষে ট্রাস্টি বোর্ড যেভাবে স্থির করিবে সেইভাবে এবং সেই উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এবং বোর্ড সম্পর্কে সরকারকে অবহিত করবে। এবং ধারা 246-এ স্পষ্ট করা আছে, শ্রমিকগণের আয়কর হইতে রেহাই, তহবিল দয়ের হইতে যে অর্থ শ্রমিকদের দেওয়া হয় ইহার জন্য তাহাকে কোনো আয়কর দিতে হইবে না। সুন্দর, শ্রমিকদের জন্য কত সুন্দর কথা শ্রম আইনে বলা হয়েছে। আমি চিন্তা করে দেখলাম যে এই ধারাগুলো পড়ার পরে চিন্তা করলাম যে শ্রমিক অধ্যুষিত দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে 18 থেকে 20 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 40% মানুষ শ্রমিক। তো এই 40% মানুষ শ্রমিক। বাংলাদেশকে খুব বেশি উন্নত দেশও বলা হয় না। বাংলাদেশের বড় একটা চাহিদা, প্রথম চাহিদা হলো গার্মেন্টস সেক্টর, এর পরের চাহিদাটাই হলো রেমিটেন্সের উপর। রেমিটেন্স আসে কিভাবে? বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে গিয়ে পরিশ্রম করে কাজ করে যে বেতন পায় সেটা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে প্রেরণ করে। আচ্ছা ভাবুন তো, যে সকল দেশে বাংলাদেশের শ্রমিকরা গিয়ে কাজ করে রেমিটেন্স হিসেবে বেতন পাঠায়, সে সকল দেশও কি শুরু থেকে এরকম উন্নয়নশীল দেশ ছিল? ছিল না। নিশ্চয়ই তারা ভালো ভালো পরিকল্পনা করে ভালো ভালো পদক্ষেপ গুলো হাতে নিয়ে তারা আজকে উন্নত দেশে পরিণত হয়েছে। আমাদের বাংলাদেশ আসলে এমন একটা দেশ
যদি কেউ ভালো কোনো কথা বলে, যদি কেউ ভালো কোনো পরিকল্পনা প্রদান করে, তাকে ম্যাক্সিমাম সময় তাকে নিয়ে ট্রল করা হয়। কিন্তু আসলে কে কি বললো এটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো যে আমার মাথায় এসেছে এই ধারাগুলো পড়ার পরে, শ্রম আইনের ধারা 243 পড়ার পরে আমার মাথায় আসলো যে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন করা সম্ভব এবং সে কল্যাণ তহবিল শ্রমিকদের কল্যাণে ব্যবহার করতে হবে। বিষয়টা হলো, ধরুন আমাদের দেশে 8 কোটি শ্রমিক বা 7 কোটি শ্রমিক রয়েছে। এই 7 কোটি শ্রমিকের জন্য বাংলাদেশে কয়েক হাজার ট্রেড ইউনিয়ন রয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা অসচেতন হয়ে ট্রেড ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করি না। কিন্তু আমরা যদি শ্রমিকগণ স্ব সেক্টরের ট্রেড ইউনিয়নগুলোর সদস্য পদ গ্রহণ করি, তাহলে কি হবে, এবং সেটা যদি ট্রেড ইউনিয়নগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কি হবে চিন্তা করেন। আমি একটা পরিকল্পনা আপনাদেরকে দিচ্ছি, অনেকে ভালোভাবে এটা নিতেও পারেন, অনেকে এটা নিয়ে ট্রলও করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। সেটা হলো এরকম যে বাংলাদেশের 7 কোটি শ্রমিক সকলেই যদি আমরা শ্রমিক হিসেবে পরিচয়পত্র ব্যবহার করি, তাহলে খুব সহজে আমাদের শ্রমিকের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হবে। এটা কিভাবে করব? শ্রমিকদের যে সকল ট্রেড ইউনিয়ন আছে সে সকল ট্রেড ইউনিয়নের সদস্য পদ লাভ করা, তাহলে ট্রেড ইউনিয়ন থেকে আমাদের একটা পরিচয়পত্র পাওয়া যাবে। প্রত্যেকটা ট্রেড ইউনিয়নকে যেহেতু প্রতি বছর সরকারের কাছে রিটার্ন দাখিল করতে হয়, সেহেতু সেখানে শ্রমিকদের সংখ্যা খুব সহজে নির্ধারণ করা সম্ভব হবে। আমরা যদি 6 মাস বা 1 বছর এই পরিশ্রম করি, আমার মনে হয় সারা দেশের অরিজিনাল শ্রমিককে আমরা তুলে আনতে পারবো, শ্রমিকদের সংখ্যা তুলে আনতে পারবো, এবং কোন সেক্টরে কতজন শ্রমিক রয়েছে তা আমরা স্পষ্ট করে নির্ধারণ করতে পারবো। প্রত্যেকটা ট্রেড ইউনিয়নে প্রত্যেকটা শ্রমিক আমরা যদি নিয়মিত মাসিক চাঁদা প্রদান করি, চিন্তা করে দেখেন তো যে কোন ট্রেড ইউনিয়নে কিন্তু এখন 20 টাকার কমে মাসিক চাঁদা নেই। ধরেন একটি মাসে 5টা শুক্রবার, 30 দিনে 25 দিন হয়ে গেল। 25 দিনে যদি আমরা 20 টাকা একটা ট্রেড ইউনিয়নে জমা প্রদান করি মাসিক চাঁদা হিসাবে, ধরেন প্রতিদিন 1 টাকা, কিছু কম। বাংলাদেশে 7 কোটি শ্রমিক, 7 কোটি শ্রমিক যদি আমরা প্রতিদিন 1 টাকা করে ওখানে দিই, অর্থাৎ মাসে যদি 20 টাকা মাসিক চাঁদা দিই, তাহলে চিন্তা করে দেখেন প্রায় 5 কোটি টাকা প্রতিদিন এক জায়গায় জড়ো হবে। প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের যদি জবাবদিহিতার জায়গা থাকে, প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের শ্রমিকরা যদি প্রতি মাসে, প্রতি 3 মাসে বা প্রতি 6 মাসে বা প্রতি বছরে বাৎসরিক সাধারণ সভায় যদি নেতৃবৃন্দদের কাছে এটার দায় চান, জবাব চান, যদি জবাবদিহিতা হতে হয়, তাহলে চিন্তা করে দেখেন এই দেশে প্রতিদিন 5 কোটি টাকা শ্রমিকদের তহবিলে জড়া হবে। যেহেতু আইনে স্পষ্ট করে বলা আছে যে ট্রাস্টি বোর্ড যেভাবে চাবে সেইভাবে শ্রমিকদের পিছনে এই টাকাগুলো খরচ করা যাবে। যদি প্রত্যেকটা সেক্টরকে থেকে এরকম করে একটি অর্থ প্রতিদিন একজন শ্রমিকের 1 টাকা, বেশি না, যদি এক জায়গায় তহবিলে জমা হয়, প্রতিদিন 5 কোটি টাকা যদি হয়ে যায়, চিন্তা করে দেখেন তো প্রতিদিন যদি 50 জন শ্রমিককে বা 100 জন শ্রমিককে
এই অর্থ ভাগ করে দেওয়া হয় স্বচ্ছতার সাথে। 5 কোটি টাকা 100 জন শ্রমিককে দিলে 5 লক্ষ টাকা হবে। একজন শ্রমিক যদি 5 লক্ষ টাকা পায়, তাহলে সে কিন্তু কোনো না কোনো কাজ বেছে নিয়ে কোনো না কোনো কাজ শুরু করে দিবে। কোনো না কোনো প্রতিষ্ঠান ছোটখাটো হলেও, বা সে কিন্তু আর 2 জন শ্রমিককে তখন পরিচালনা করার জন্য সক্ষমতা আনতে পারবে। এইভাবে যদি 10 বছর চলে, এদেশে কতজন শ্রমিক কমে যাবে? যদি 20 বছর চলে, যদি 30 বছর চলে, 30 বছর পরে দেখা যাবে এইটার যদি সঠিক ব্যবহার হয়, তাহলে আমরা এই দেশে এতটাই উন্নত হয়ে যাব ইনশাল্লাহ, এই দেশে বাইরের দেশ থেকে শ্রমিকরা এসে রেমিটেন্স নিয়ে যাবে। শুধুমাত্র সুন্দর একটি পরিকল্পনা করা প্রয়োজন, শুধুমাত্র নেতৃত্বের, সৎ নেতৃত্বের প্রয়োজন, শুধুমাত্র স্বচ্ছতার, জবাবদিহিতার প্রয়োজন। রাষ্ট্র উন্নয়ন হতে সময় লাগবে না। এই রাষ্ট্র উন্নয়ন হতে সময় লাগবে না, কারণ প্রত্যেকটা রাষ্ট্রের মূল চাবিকাঠি হলো সেই দেশের শ্রমিক সেক্টর। আমাদের সৌভাগ্য যে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, আমরা যে দেশে বসবাস করছি, সেই দেশের প্রায় 40% মানুষই শ্রমিক। আমরা শ্রমিকরা যদি এই পরিকল্পনা হাতে নেই, আমরা শ্রমিক নেতৃবৃন্দরা যদি এই পরিকল্পনা করে স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে এগুতে থাকি, এই রাষ্ট্র উন্নয়ন হতে খুব বেশি সময় লাগবে না। আপনার আজকের 1 টাকা একজন শ্রমিকের জন্য 5 লক্ষ টাকায় রূপান্তরিত হয়ে যাবে। 5 বছর, 10 বছর, 20 বছর পরে আল্লাহ তাআলা এই রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র হিসেবে করে দিতে পারে। তবে আমাদের এই দেশে এই কথাগুলো শুনতে খুব বেশি ভালো লাগবে না, খুব বেশি মজা লাগবে না, কারণ আমরা যে রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রে একজন শ্রমিক নেতা শত শত কোটি টাকার মালিক বনে যায়। একজন শ্রমিক নেতা নেতা হওয়ার আগে ভাত পায় না, বাজার করার টাকা তার পকেটে থাকে না, কিন্তু নেতা হওয়ার 6 মাস 1 বছর পরে সে বিল্ডিং উঠাইতে পারে। নেতা হওয়ার 2-4 বছর পরে সে দেশের বাহিরে পর্যন্ত প্রতিষ্ঠান ক্রয় করতে পারে। এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটা শ্রমিক নেতাদেরকে ভাবতে হবে যে আমরা শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছি, শ্রমিকদের কল্যাণে কাজ করছি, এর একটা জবাবদিহিতা আমাদের থাকতে হবে। এবং আমাদের প্রত্যেককে মনে মনে ভাবতে হবে যে আমাদের একটি মৃত্যুবরণ করতে হবে, যে মৃত্যুর পরে আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। আমরা যদি নিজেদের দায়িত্বের হিসাব দিতে চাই, যদি আমাদের ভিতরে এটা কাজ করে যে আমাদের প্রত্যেকের দায়িত্বের জন্য জবাবদিহিতা সৃষ্টিকর্তার কাছে দিতে হবে, তাহলে আমাদের ভিতর থেকে এই টেন্ডেন্সি খুব তাড়াতাড়ি বের হয়ে চলে যাবে, শ্রমিকদের কল্যাণে কাজ করতে মন চাবে। আমি একটা হাদিসে পড়েছি, হাদিসটা এরকম যে আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। তো সৃষ্টিকর্তার বন্ধুদের জন্য যদি কাজ করি জবাবদিহিতার সাথে, সততা ও নিষ্ঠার সাথে, তাহলে যেমন একদিকে এই রাষ্ট্র উন্নতর দিকে নিয়ে চলে যেতে পারবো আমরা, এই রাষ্ট্রে যেমন উন্নত হবে, এই রাষ্ট্রের শ্রমিকগণের যেমন উন্নতি হবে, ঠিক তেমনি করে আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য এই দায়িত্ব পালন করার জন্য কিন্তু অনেক ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন
আমরা প্রত্যেকজন শ্রমিক, প্রত্যেকটি শ্রমিক নেতা, প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন এরকম পরিকল্পনা গ্রহণ করে, এইরকম পরিকল্পনা গ্রহণ করে আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করা শুরু করি। আমাদেরকে অন্তত অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমাদের দেশের মানুষগুলোকে বিভিন্ন দেশে গিয়ে কাজ করে রেমিটেন্স আনা প্রয়োজন হবে না। এই রাষ্ট্র একদিন উন্নত হয়ে চলে যাবে। শুধুমাত্র আমাদের ভিতরে থাকতে হবে সততা, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা। আমি একজন শ্রমিক, এটা পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। একটা উদাহরণ দিতে চাই। ধরেন একটা বিয়ে শাদীর ব্যাপারে যখন যাওয়া হয়, ছেলে কি করে? ছেলে রিক্সা চালায়, এটা একটা কাজ হলো। ছেলে কি করে? ছেলে সিটি কর্পোরেশনের ওই ময়লা আবর্জনা ড্রেন থেকে পরিষ্কার করে। ছেলে কি করে? এটা বিয়ে দেওয়া যাবে না। অথচ যখন বলা হয় ছেলে কি করে, ছেলে বিদেশ থেকে, মাশাআল্লাহ তাড়াতাড়ি বিয়ে দাও, ছেলে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু ও বেটা বিদেশে গিয়ে রাস্তা ঝাড়ু দেয়, ও বেটা বিদেশে গিয়ে রাস্তার পাশে ময়লা টোকায় ডাস্টবিনে রাখে, ও বেটা ড্রেন পরিষ্কার করে বিদেশে গিয়ে। সেইটাকে আপনারা গর্ববোধ করি আমরা বাঙালিরা। কিন্তু এই দেশে একজন শ্রমিক কাজ করে, সুন্দর পরিকল্পনা করে, আমি যে পরিকল্পনাটার কথা বললাম, এই পরিকল্পনাগুলো যদি সামনের দিকে বা এর চেয়ে ভালো যদি আরো কারো মাথায় আসে, সেগুলো নিয়ে যদি কাজ করা হয়, তাহলে আরো ভালো কিছু করা সম্ভব হবে। আমি পরিচয় দিতে গর্ববোধ করি যে আমি একজন শ্রমিক। আর তখন সকলেই পরিচয় দিতে গর্ববোধ করবেন যে আপনি একজন শ্রমিক। আজকে আমরা দেশে শ্রম দিলে শ্রমের পরিচয় দিতে পারি না, আমরা শ্রমের পরিচয় দিতে লজ্জাবোধ করি। কিন্তু বিদেশে গিয়ে হাসপাতাল ঝাড়ু দিই, বিদেশে গিয়ে রাস্তা ঝাড়ু দিই, বিদেশে গিয়ে টয়লেট ক্লিনারের কাজ করি, বিদেশে গিয়ে মালের কাজ করি, সেটার পরিচয় দিতে আমরা গর্ববোধ করি, আমরা রেমিটেন্স যোদ্ধা। আসুন নিজের দেশকে ছোট করে না দেখে আমাদের যে শ্রম, যে মেধা, যে পরিকল্পনা, এগুলো সব আমরা নিজের দেশের জন্য ব্যয় করি। এই দেশ তাহলে সোনার বাংলা হতে খুব বেশি সময় লাগবে না। আসুন প্রত্যেকটি শ্রমিক নেতৃবৃন্দগণ আমার এই কথাকে যাচাই করুন, চিন্তা ভাবনা করুন। এই রাষ্ট্রের শ্রমিক সেক্টরে সর্বোচ্চ যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের কাছে যদি এই ভিডিও গিয়ে পৌঁছায়, তাহলে আপনারা এই কথাগুলো ভাবুন। শ্রমিক নেতৃবৃন্দদেরকে নিয়ে বসুন, আপনার অ্যানাউন্সমেন্ট করে দেন যে বাংলাদেশে যত শ্রমিক রয়েছে স্ব সেক্টরের ট্রেড ইউনিয়নের আওতাভুক্ত থাকতে হবে এবং ট্রেড ইউনিয়নের শ্রমিকদের যে মাসিক চাঁদা, এই মাসিক চাঁদা দিয়ে শ্রমিকদের কল্যাণে এইভাবে কাজ করা হবে। আমরা তো বাঙালি, কিছু পাওয়ার আশায় সবসময় বেশি করি। দেখবেন এই পরিকল্পনা যদি উপস্থাপন করতে পারেন, এই পরিকল্পনা যদি সারা বাংলাদেশের শ্রমিকের মাথায় ঢোকাতে পারেন, এই রাষ্ট্র উন্নত রাষ্ট্র হইতে 20 বছরের বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এই রাষ্ট্রকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য খুব বেশি সময় লাগবে না। এবং পাশাপাশি এই রাষ্ট্রে বাংলাদেশের সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন রয়েছে, এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সুযোগ সুবিধাগুলোর কথাও যদি শ্রমিকদেরকে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে যদি আপনারা জানান, তাহলে দেখবেন যে শ্রমিকগণ
সরাসরি ট্রেড ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। কারণ সেখানে তো স্পষ্ট করা হয় যে শ্রমিক হতে হবে আপনাকে, তবে আপনি শ্রমিক কল্যাণ তহবিল থেকে অনুদান পাবেন। অন্তত এগুলো পাওয়ার আশায় হলে শ্রমিকগণ ট্রেড ইউনিয়নে অন্তর্ভুক্ত হবে। আর এই সকল কথা, যে পরিকল্পনাটার কথা বললাম, এই পরিকল্পনাগুলোর কথা বলে শ্রমিকদের সঠিকভাবে মাসিক চাঁদাগুলো নিতে হবে এবং মাসিক চাঁদাগুলো সঠিকভাবে ট্রাস্টি বোর্ড করে এইভাবেই সুন্দর করে পরিবেশন করতে হবে। আজকে একজন শ্রমিকের 1 টাকা, কালকে হয়ে যাবে একজন শ্রমিকের 5 লক্ষ টাকার একটি ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য হলেও মূলধন। একজন শ্রমিক তখন আরো 2 জন শ্রমিককে অন্তত পরিচালনা করার জন্য সক্ষমতা চলে আসবে। তাই আসুন আমরা সুন্দর সুশৃঙ্খল পদ্ধতিতে এই দেশের শ্রমিক সেক্টর পরিচালনা করার চেষ্টা করি, আর এই রাষ্ট্রকে যত তাড়াতাড়ি সম্ভব সোনার বাংলা হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। সোনার বাংলা বাহিরের মানুষ এসে করে দিয়ে যাবে না, সোনার বাংলা বিদেশি মানুষরা এসে, বিদেশি সংস্থারা এসে করে দিয়ে যাবে না। সোনার বাংলা করতে হবে নিজেদের শ্রম এবং মেধা শক্তির মাধ্যমে। অতএব আসুন আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে, আর কেউ পারুক আর না পারুক, আর কেউ চিন্তা করুক আর না করুক, আমরা শ্রমিকরা, আমরা এদেশের সকল শ্রমিকগণ একত্র বোধ করে, একত্র হয়ে, একত্রিত হয়ে আমরা এই পরিকল্পনা অনুযায়ী সোনার বাংলা গড়ে তোলার চেষ্টা করে এই রাষ্ট্রের উন্নত মানুষগুলোকে, উচ্চশিক্ষিত মানুষগুলোকে তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমরা শ্রমিকরা সোনার বাংলা গড়ার কারিগর। শ্রমিকদের মাথা থেকে এসেছিল সোনার বাংলা গড়ার প্রত্যয়, শ্রমিকদের মাথা থেকে এসেছিল সোনার বাংলা গড়ার চিন্তা চেতনা। শ্রমিকদের শ্রমে সোনার বাংলা গঠন করা সম্ভব হয়েছে। আর বেশি নয়, অনেক রাত হয়েছে, অনেকদিন পরে লাইভে আসলাম। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আমার নিজের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আর এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য এদেশের সকল শ্রমিকদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই আশা ব্যক্ত করে আজকের লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।